ছোট বোনকে নিজের স্বামীর সাথে আপত্তিকর অবস্থায় দেখে যে কোনো নারীরই মেজাজের পারদ তুঙ্গে উঠে যাবে, এটাই স্বাভাবিক। জেসমিনেরও ঠিক তাই। পা থেকে মাথা পর্যন্ত জ্বলন্ত আগুনে হাঁড়ির ফুটন্ত পানির মতন রাগে টকবক করছে, যে কোনো মুহূর্তেই উপচে পড়ে যাবে। ডিম লাইটের নীলচে আলোয় পারভিনের সাদা কোমর কেমন চোখ রাঙিয়ে চেয়ে আছে, যেন প্রতি মুহূর্তেই জেসমিনের দিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলছে, তুই হেরে গেলি আপা, তুই হেরে গেলি। নিজের রাগটা প্রাণপণে সামলে বেডরুমের দরজা আস্তে করে লাগিয়ে আবার নিজের রুমে চলে এলো জেসমিন। নিজের মনকে যেন প্রতি নিঃশ্বাসে বুঝিয়ে চলেছে, এই মাত্র যেটা দেখেছে সেটা মিথ্যা অথবা দুঃস্বপ্ন। এত বড় সত্যটাকে এত সহজেই পোষ মানিয়ে মিথ্যে বলে চালানো অসম্ভব। মনের উল্টো পিঠে যতই ঘুরতে চেষ্টা চালাচ্ছে জেসমিন, ততই যেন অপ্রিয় দৃশ্যগুলোর পুনর্মিলন ঘটছে। চোখও তার মিথ্যে সায় দিচ্ছে না। জেসমিন দেওয়ালের সাথে পিঠ এলিয়ে মেঝেতে বসে আছে। চোখের অজান্তেই শিশির বিন্দু জমেছে কোণ জুড়ে। শাড়ির আঁচল তুলে মুছতে যাবে, অমনি পেটের ভেতরে থাকা অস্তিত্ব তাকে জানান দিল ওই অপ্রিয় ঘটনার সেও একজন সাক্ষী। পেটের ওপর থেকে কাপড় সরিয়ে আলতোভাবে হাত রাখল। ছোট ছোট পদাঘাত অনুভব করছে, আজই প্রথম অনুভব করল। নিমেষেই চোখ বেয়ে নামা স্রোত ওষ্ঠ স্পর্শ করে নিয়েছে। বিষাদের মুখমণ্ডলে এক রাশ বিরক্তি, ঘৃণা, রাগ উপচে পড়ছে। রাত দুটো। আবছায়াতেই জেসমিন রুম্মানকে দেখতে পেল। শব্দহীন ছোট ছোট কদমে সাবধানে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে জেসমিন বাল্ব জ্বেলে দিল। অনাকাঙ্ক্ষিত আলোতে রুম্মান ঝলসে যাওয়ার উপক্রম। জেসমিনের রক্তরাঙা চোখে চোখ পড়তেই শিউরে ওঠে। এ কি জেসমিন, তুমি জেগে আছো? তেতো হয়ে থাকা গলায় কেমন শান্তস্বরে জেসমিন বলল, কোথায় গিয়েছিলে? কোথায় আবার? ওয়াশরুমে। তুমি শুয়ে পড়ো, আমি বাল্ব বন্ধ করে দিচ্ছি। কথা বলার কোনো সুযোগ না দিয়েই চালিয়ে গেল নষ্ট মুখের মিষ্টি কথার ফুলছুরি। জেসমিন, তোমাকে না কতবার বলেছি রাত জাগবে না, এই সময় তোমার ফুল রেস্ট দরকার। আসলে তোমাকে নিয়ে আমি আর পারলাম না। দিন দিনই কেমন অমনোযোগী হয়ে যাচ্ছ তুমি। কথাগুলো যেন আগ্নেয়গিরি জ্বালামুখ হতে গড়িয়ে পড়া লাভার মতন জেসমিনের সমস্ত শরীর জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে দিচ্ছে। একটা মানুষ দিনের পর দিন এভাবে নিজেকে সৎ বানাতে ব্যস্ত। সত্যি এতদিন অবধি একবারের জন্যও সন্দেহ হয়নি জেসমিনের। হয়তো সে বোকা বলে, নয়তো ওই বিশ্বাসঘাতক মানুষটি বুদ্ধিতে খুবই ধূর্ত। জেসমিন সেখানেই পাথুরে মূর্তির রূপান্তরিত হয়েছে। রুম্মান এগিয়ে গিয়ে জেসমিনের দু কাঁধের উপর তার দুহাত রাখল। এরপর জেসমিনের চোখের দিকে চেয়ে বলল, তোমার শরীর খারাপ লাগছে? আর হঠাৎই জেসমিন মুখ সামলে রাখতে না পেরে বিস্ফোরিত কণ্ঠে জানতে চাইল, আমাকে এভাবে কেন ঠকালে? হঠাৎই রুম্মানের মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। চোখ দুটোতে অপরাধের দায় সামলানো সহজ কাজ নয়, তবুও চেষ্টা চালিয়ে গেল। কি বলছো জেসমিন? আমি তোমাকে ঠকাতে যাব কেন? জেসমিন রুম্মানের হাতটা আলতো করে ধরে তার তলপেটের ওপর বসিয়ে বলল, তুমি আমাকে ঠকিয়েছ কিনা বলো। আমার চোখ তো আর মিথ্যা দেখেনি। রুম্মান হাত নামিয়ে নিল। ধরা পড়ে গেছে জেসমিনের কাছে। যে সন্তান এখনো ভূমিষ্ঠ হতে পারেনি, তাকে ছুঁয়ে মিথ্যা বলার সাহস তার নেই। রুম্মান মুখ লুকাতে নিচের দিকে নামিয়ে নিল। জেসমিন চোখ আর কোনো বাধা মানেনি। উচ্চস্বরে হাউমাউ করে কেঁদে ওঠে। কি পারলে না তো? জানতাম তুমি পারবে না। কেন তুমি আমার সাথে এমন করলে? আমার ছোট বোনটার জীবন তুমি নষ্ট করে দিয়েছ। কেন রুম্মান, কেন? অন্ধকারের মধ্যে পারভিন দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। মন চাইছে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে আপার দুপা জড়িয়ে ধরে বলতে, আমাকে মাফ করে দে আপা, আমি রুম্মানকে খুব ভালোবেসে ফেলেছি।
তুই আমাকে ক্ষমা করে দে। তুই চাইলে আমি আর কখনো তোদের বাড়িতে আসবো না, তবুও তুই রুম্মানকে কিছু বলিস না। এসব নিয়ে ভাবতে ভাবতেই রুম্মানের উচ্চ স্বরের আওয়াজে পারভিনের ভাবনায় ছেদ পড়ল। রুম্মান কর্কশ কণ্ঠে বলছে, আরে আমি কি ঠকিয়েছি? ঠকিয়েছে তো তোমার বাপ। সুন্দরী ছোট মেয়ে পারভিনকে দেখিয়ে বিয়ের দিন তুলে দিয়েছে ডিস্টার্বিং বোরিং সেকেলের তোমাকে, যে তিলে তিলে আমার স্বপ্নগুলো অঙ্কুরেই বিনিষ্ট করে দিয়েছে। বিয়ের দিন নেহাত আমার মায়ের সম্মান রক্ষাতে কিছুটি বলিনি, নয়তো আজীবন তোমাকে আইবুড়ো হয়ে কাটাতে হতো। কে নেবে এই কুৎসিত চেহারার তোমাকে? বিয়ের দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার সাথে করা অন্যায়ের বদলা আমি নেবই, এবং আমি ঠিক তাই করলাম। তোমার বোনকে আমি আমার ভালোবাসার জালে জড়িয়ে নিলাম, আর ওর সরলতার সুযোগ নিয়ে তোমার ও তোমার বাবার বিশ্বাসের খুলিতে গুলি ঢুকিয়ে দিয়েছি। আই অ্যাম সাকসেস। পারভিন কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারল না। তার মানে এতদিন রুম্মান তার সাথে যা যা করেছে সবটা বদলা নেওয়ার জন্যই। এখানে কোনো ভালোবাসা ছিল না, তাকেও ঠকিয়েছে। এটা কিছুতেই হতে পারে না। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে অন্ধকারের মধ্যেই হেঁটে হেঁটে রুমে চলে গেল। এক বুক কষ্ট নিয়ে টেবিলের চেয়ারটা টেনে বসলো। ল্যাম্পশেডের আলো জেলে একটা খাতা ও কলম নিয়ে লিখতে শুরু করলো। কাঁপা কাঁপা হাতে অক্ষরগুলো যেন চেয়ে আছে পলকহীন চোখে। ফোঁটায় ফোঁটায় চোখের জল পড়েছে সেই সাদা কাগজের ওপর। যৌবনের দৌড়গোড়ায় দাঁড়িয়ে থাকা একটি মেয়ের কাছে কোনটা সঠিক কোনটা ভুল সেটা নির্ণয় করার সুযোগ থাকে না। ঠিক তেমনি আমিও নিজেকে মানিয়ে নিতে পারিনি। তোর স্বামীর মিথ্যে প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন যে কথাগুলো বলতে যাচ্ছি হতে পারে এটাই আমার জীবনের শেষ কথা, তাই আমার মনে হয়েছে এই কথাগুলো তোকে বলা দরকার। যেদিন প্রথম আমি রুম্মানের ওপর দুর্বল হয়ে পড়ি সেদিন ছিল এমনই বৃষ্টি ভেজা দিন। হ্যাঁ, তোকে দেখতে এসেছিল ওরা। তখনও পর্যন্ত জানতাম না তোর জন্য এমন একজন সুপুরুষ আসবে, কিন্তু আম্মা তোর বদলে আমাকে সাজিয়ে দিলেন। মনের কোণে জেকে বসেছিল বিয়ের মালাটা বুঝি আমার গলাতেই ঝুলবে। অজান্তেই রুম্মানকে ভালোবেসে ফেলি। আমাকে দেখে তাদের পছন্দ হয়েছে জানান। এই কথা শুনে চোখের কোণে জল চলে এসেছিল। আমি বারবার ঘোমটার আড়ালে লুকিয়ে লুকিয়ে রুম্মানের মুখটা দেখেছি। নিষ্পাপ মুখখানিতে উজ্জ্বলতা দেখেছিলাম সেদিন, কিন্তু আমি কখনো ভাবিনি এই মানুষটা আসলে মানুষ নয়, একজন বিশ্বাসঘাতক দানব। এরপর তারা চলে গেলেন। সর্বক্ষণ শুধু মনের মাঝে শুধু একটি মুখের চিত্র অঙ্কন করে গেছি শতবার। আর ভাবতে লাগলাম পাড়ার সেই সব মহিলাদের মুখের কি হাল হবে যারা দিন রাত আমাদের দুই বোনের চিন্তায় বিভোর ছিল। কিন্তু হঠাৎই আমি থমকে দাঁড়ালাম বড় ভাবির কথা শুনে। কি পারভিন, তুমি এত লাফাইতেছ কেন? তোমার লাভ দেখা তো মনে হয় বিহার জেসমিনের না, তোমার। আমি তাজ্জব বনে গেলাম। এ আবার কেমন কথা? কৌতূহল দমিয়ে পাল্টা প্রশ্ন করি, কি কন ভাবি? কিছুই তো বুঝতেছি না। এরপর ভাবির পিসাচি হাসি ও কথার জাঁতা কলে নিষ্পেষিত হয়ে গেল আমার সমস্ত সত্তা। একবার ভাবলাম এই সমস্ত ঘটনা বলি রুম্মান ও তার পরিবারের সবাইকে বলে দেব। এরপর আমি আর রুম্মান পালিয়ে যাব দূর, বহু দূরে। কিন্তু সম্পর্কের বেড়াজাল থেকে ছিন্ন হতে পারিনি। একদিকে নিজের পরিবার আর অন্যদিকে জানিস আপা, তোর বিয়ের দিন রাতে দু চোখের পাতা এক করতে পারিনি। শুধু ভেবেছিলাম কার স্থানে কে দখলদারি চালায়। এভাবেই দিন কাটছিল। মন থেকে যতটা সম্ভব মুছে ফেলছিলাম রুম্মান নামক মরিচিকাকে। কিন্তু যখনই ওরা বুঝতে পারল বিয়ের আগে যাকে দেখে গিয়েছিল সে তুই না আমি, তখনই বুঝে গিয়েছিলাম আমাদের পরিবারের জন্য কিছু একটা ধামাকা অপেক্ষা করছে। তুই যখন রুম্মানের সাথে রাগ করে আমাদের বাড়িতে চলে আসতিস মনের মাঝে কেন জানি কিঞ্চিত সুখের অনুভূতি হতো। এটা কি বুঝি হিংসা বলে। তখন থেকেই মনের মাঝে জমে থাকা ভালোবাসার ধুতরা ফুলটা বিষ হতে থাকে।
আমার সাথে রুম্মানের যোগাযোগটা আবারও শুরু হয়। মা খানিকটা আঁচ করতে পেরেছিলেন, কিন্তু তলা অবধি পৌঁছাতে পারেননি। তবে আমাকে অনেক শাসিয়েছেন, কিন্তু তোকে কখনো বলেনি, কারণ তুই কষ্ট পাবি। এরপর মা তোকে যে বুদ্ধিটা দিলেন সেটাতে আমার আর রুম্মানের মাঝে কাল হয়ে দাঁড়ায়। তোকে বাচ্চা নিতে বলেন, তুইও ঠিক তাই করলি, আর রুম্মানও তোর প্রতি আসক্ত হয়ে পড়েছে। আবার আমাদের সম্পর্কের মাঝে ফাটলের সৃষ্টি হয়েছে। এরপর তুই যখন অসুস্থ তখন মা আমাকে তোর দেখাশোনার জন্য তোদের বাড়িতে পাঠায়। এখন আর আমাদের মাঝে কোনো বাধাই রইল না। তবে রুম্মানকে বাহবা দিতেই হয়, লোকটা একজন বড় অভিনেতা। তোকে ম্যানেজ করে আমার সাথে সম্পর্ক বল আর অবৈধ সম্পর্ক বল করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আজ সত্যিই আমি ফেঁসে গেছি। রুম্মান আমার সাথেও অভিনয় করেছে, আমিও কিচ্ছুটি বুঝিনি। আমার দেহটা নিয়ে শুধুই খেলা করেছে, একটুও ভালোবাসেনি। সবটাই বদলা নেওয়ার জন্য। আমাকে মাপ করে দিস আপা। ইতি, পারভিন। দেওয়ালের ঘড়িটার শব্দে ঘুম ভাঙল জেসমিনের। সকাল 7টা। জেসমিন মেঝেতে দেওয়ালের সাথে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছিল। চোখ মেলে রুম্মানকে বিছানায় দেখেনি। আজ পর্যন্ত যতবারই তার সাথে ঝগড়া হয়েছে, কখনো সকালে রুম্মানকে ঘরে দেখেনি জেসমিন। তার মায়ের রুমে গিয়ে থাকে সে। জেসমিন দ্রুত পায়ে হেঁটে পারভিনের রুমের দিকে ছুটল। না, এভাবে চলতে থাকলে এর ভবিষ্যৎ অন্ধকার। আজই পারভিনকে এই বাড়ি থেকে পাঠিয়ে দেব। এরপর এই ঘটনা লোক জানাজানি হলে সারা জীবনের জন্য মাথা কাটা যাবে জেসমিনের বাবা মায়ের। পারভিনের দরজায় পৌঁছে ধাক্কা দিল, কিন্তু দরজা বন্ধ। 2-4টে দরজায় চাপ্পড় মারতেই পায়ের তলা থেকে তরল কিছু অনুভব করতে পেল। সন্দেহ এড়াতে ভালোভাবে লক্ষ্য করতেই শিউরে ওঠে জেসমিন। এ কি? এ তো রক্ত। দরজার নিচ থেকে গড়িয়ে এসেছে। উচ্চস্বরে চেঁচিয়ে উঠল জেসমিন। জমাট বাঁধা রক্ত পায়ের নিচে চটচটে হয়ে আছে। জেসমিন কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কাতে শুরু করে। বারংবার চেষ্টা ও ব্যর্থ হয়ে শেষবারের মতন জোরে একটা ধাক্কা দিতেই হঠাৎ ভেতর থেকে লক খুলে গেল। দ্রুততার সাথে দরজা ঠেলে ভিতরে ঢুকতে যাবে, অমনি রুম্মানকে দেখতে পেল। মুহূর্তেই ভুলে গেল সব। বুকের ভিতর জমে থাকা গত রাতে সেই নিকৃষ্টতম স্মৃতিটা মাথা উঁচিয়ে উঁকি দিয়ে উঠল। রুম্মান আবার পারভিনের রুমে এসেছে। এত করে বোঝালাম, তারপরেও। ঘৃণায় গলাটা ভারী হয়ে আসছে জেসমিনের। রুম্মান চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে। কিন্তু পারভিন কোথায়? টেবিলের ওপর একটা সাদা কাগজ দেখতে পেল জেসমিন। কাগজটা দেখতেই সামনে এগোতে পাটা কিসে যেন আটকে গেল। টাল সামলে নিচে তাকাতেই দেখল ল্যাম্পশেডটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ল্যাম্পশেডের কাঁচের ছাউনিটা ভেঙে গুঁড়িয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সাবধানে পা ফেলে সামনে গেল ভালোভাবে দেখার জন্য। কাছে গিয়ে দেখতেই শিউরে ওঠে। এ কি? ল্যাম্পশেডটা রক্তে মাখামাখি অবস্থায় পড়ে আছে। আর তখনও দরজার ওপাশে রক্তের কথা মনে পড়ে গেল। চমকে গিয়ে রুম্মানের কাছে এগিয়ে গিয়ে দেখে রুম্মানের মাথা থেকেই ওই রক্তের উৎপত্তি। কৌতূহলের চোখ যেন বিস্ময়ে চিকচিক করছে। কি হয়েছে রুম্মানের? মাথার পিছনের দিকটায় রক্তে একদম চটচটে হয়ে আছে, আর সেখান থেকেই টেবিলের পায়া বেয়ে নেমে গেছে রক্তের স্রোত দরজার ওপাশ পর্যন্ত। জেসমিন কিছু না বুঝতে পেরে চিৎকারের সাথে দৌড়ে গিয়ে রুম্মানকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু রুম্মানকে ছুতেই চেয়ার থেকে নিতর দেহটা ফসকে মেঝেতে পড়ে যায়। নিজেকে কোনো মতে সামলে নিয়ে রুম্মানের মাথাটা নিজের কোলে তুলে বলতে লাগলো, রুম্মান, কি হয়েছে তোমার? কথা বলো। কিন্তু নিশ্চুপ রুম্মান কোনো সাড়াই দেয়নি। রুম্মানের সমস্ত শরীর বরফ গলা জলের মতন ঠান্ডা হয়ে আছে। নিস্তেজ হয়ে থাকার শরীরটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জেসমিন কথা বলানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাতে কোনো ফল পাওয়া গেল না। জেসমিনের মুখ দিয়ে আর কোনো কথা বেরুচ্ছে না, শুধু অবাক দৃষ্টিতে বোঝার চেষ্টা চালাচ্ছে কি হচ্ছে এসব। আর পারভিন কোথায়? কোথা থেকে যেন ছোট ছোট নিঃশ্বাসের সাথে কান্না মেশানো শব্দ ভেসে আসছে। ফুপিয়ে ফুপিয়ে কান্না। কান্নাটা
খুব কানে বাজছে। জেসমিন এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। মাথায় কিছু ঢুকছে না, কান্নার শব্দটা যেন বেড়েই চলেছে। কোল থেকে রুম্মানের মাথাটা খুব সাবধানে নিচে নামিয়ে কান্নার শব্দটা অনুসরণ করে ঘরের দক্ষিণ দিকটাতে এগোতে লাগলো। জেসমিন তার বোনের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে গেল সেদিকে। ভয়ে ভয়ে আলমারির দরজায় হাত রাখলো। বুকের ভিতরটা ভয়টা জেঁকে বসেছে। আলমারির দরজাটা খুলতেই পারভিন একটা চিৎকার দিয়ে তাকে জড়িয়ে ধরল। পারভিনের সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, থরথরিয়ে কাঁপছে, খুব শক্ত করে তাকে জড়িয়ে আছে। জেসমিন নিজেকে কোনো মতে ছাড়িয়ে পারভিনকে টেনে তুলে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আর রুম্মানের এই অবস্থা কি করে হলো? পারভিনের মুখে কোনো কথা নেই, এখনো কাঁপছে। পারভিন তাকে বারবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর পেল না। এরপর জেসমিন পারভিনকে টেনে রুম্মানের কাছে নিয়ে গিয়ে দাঁড়ালো। রুম্মানকে দেখেই পারভিন চেঁচিয়ে উঠল। জেসমিন পারভিনের মুখটা চেপে ধরে বলল, চুপ, পাশের ঘরেই ওর মা আছে, এখনই যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে। এবার বল, তুই ওকে মারলি কিভাবে? পারভিন কাঁপা কাঁপা গলায় বলল, মরে গেছে। মাথার পিছনটায় আঘাত পেয়েছে ভীষণ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর বেঁচে নেই। পারভিন আবার হু হু করে কেঁদে উঠল। এই দৃশ্যটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। কিন্তু আরেকটা বিষয় দেখে পারভিন সত্যিই অবাক হয়ে গেল। জেসমিন কিভাবে এত সহজে এই বিষয়টাকে নিচ্ছে। ওর স্বামী যে কিনা নিষ্প্রাণ দেহ মেঝেতে পড়ে আছে, আর জেসমিন সেটা এড়িয়ে উল্টে ধামাচাপা দেওয়ার জন্য পারভিনের মুখ চেপে ধরে বলছে পাশের রুমে রুম্মানের মা আছে। জেসমিনের চোখে কেমন একটা উচ্ছ্বাস লক্ষ্য করল পারভিন। জেসমিন এগিয়ে গিয়ে ভিতর থেকে দরজাটা লক করে দিল। তার কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম শাড়ির আঁচল তুলে সেই ঘাম মুছে নিল। এরপর পারভিনের কাছে সেই একই প্রশ্ন ছুঁড়ল, কিভাবে মারলি রুম্মানকে? এরপর পারভিন চোখ বুঝে নিজেকে কোনো মতে শান্ত করে বলতে শুরু করলো, দেখ আফা, আমি রুম্মানকে মারতে চাইনি, এটা একটা দুর্ঘটনা। গতকাল তোদের ঝগড়াটা আমি শুনে নিয়েছিলাম, নিজের অপরাধের পরিমাণটা উপলব্ধি করি। রুম্মানের ভালোবাসার অভিনয় আমার কাছে জলের মতন স্বচ্ছ হয়ে গিয়েছিল। ও শুধু আমাকে প্রতিশোধের জন্য ব্যবহার করেছে। এসব শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ছুটে চলে এলাম। এরপর ডিসিশন নিলাম আমি সুইসাইড করব। পারভিন টেবিলের ওপরে রাখা কাগজটা এক টানে তুলে জেসমিনের হাতে তুলে দেয়। এরপর পারভিন হাত উঁচু করে সিলিংয়ের ফ্যানটার সাথে ঝুলতে থাকা ওড়নাটা দেখালো। বলল, আমি পারিনি আপা, মৃত্যু যে কতটা ভয়াবহ তা আঁচ করতে পেরেছিলাম। গলায় 1000 বার ওড়নাটা পরিয়েছি, কিন্তু সাহস হয়নি। যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিলেন, তার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠেছিল। বাবার কথা মনে পড়ছিল, আর যাকে আমি সেই ছোট্ট থেকে জ্বালিয়ে এসেছি, আর এখন তার খেয়ে তাকেই ছবল মেরেছিলাম। এই তোর ছবি বারবার আমার মনটাকে নাড়িয়ে তুলেছিল। আর হঠাৎই দরজায় টোকার আওয়াজ আসে। ভাবলাম তুই এসেছিস। শেষবারের মতন তোর মুখটা দেখতে মন হলো। মৃত্যুর আগে তোর কাছে ক্ষমা চেয়ে নিতাম। আমি নিচে নেমে এলাম, কিন্তু দরজা খুলতেই দেখি ওই পশুটা আবার এসেছে। আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছিল ওর মুখটা দেখে। যে মানুষটাকে আমি এত ভালোবেসেছিলাম, সে শুধু আমাকে ব্যবহার করেছে। আমি তিক্ত ভাষায় জানতে চাইলাম, কি চাই এখানে? কি চাই মানে? তোমাকে দেখতে এসেছি। এরপর সে এই কাগজটা দেখতে পেল। এটা দেখে এমনভাবে হাসছিল যেটা দেখে আমার মাথায় আগুন ধরে যায়। তারপরেও আমি নিজেকে সামলে বললাম, এখান থেকে চলে যান। প্রতি উত্তরে সে বলল, এসেছি যখন কিছু না নিয়ে কি যাব? এই বলে আমাকে জড়িয়ে ধরে। তখন রুম্মানের স্পর্শ আমার শরীরে কাঁটার মতন বিঁধছিল। এর আগেও কতবার ওর হাত আমাকে স্পর্শ করেছে, কিন্তু এমন নোংরা অনুভূতি কখনো হয়নি। তাই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম, কিন্তু রুম্মানের সাথে আমি কোনো মতেই পেরে উঠছিলাম না। এরপর নিজেকে বাঁচাতে টেবিলের ওপরে থাকা ল্যাম্পশেডটা হাতে তুলে সোজা রুম্মানের মাথায় বসিয়ে দিলাম। আপা, আমি ইচ্ছে করে এটা করিনি, আমাকে বিশ্বাস কর। এরপর রুম্মানের মাথা থেকে রক্ত ঝরতে শুরু হয়।
তার সাথে মরণ ব্যথায় কোকিয়ে উঠল। আমি ভয় পেয়ে ওই আলমারিতে লুকিয়ে পড়ি। আমি কখনোই ভাবিনি রুম্মান মরে যাবে। এই বলেই পারভিন আবার উচ্চস্বরে কেঁদে ওঠে। জেসমিনের চোখে কোনো জল নেই, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ড্রাইভার, গাড়ি বের করো এক্ষুনি। ম্যাডাম, এত রাতে? স্যার জানতে পারলে আস্ত রাখবে না। আমি বলছি গাড়ি বের করতে, তার মানে তুমি গাড়ি বের করবে। কিন্তু ম্যাডাম, এত রাতে কোথায় যাবেন? তাছাড়া আপনি তো অসুস্থ। আবার প্রশ্ন করছো? আমাকে তুমি শেখাবে সুস্থ অসুস্থের পার্থক্য? জেসমিনের রক্তরাঙা মুখ দেখে রাগের উত্তাপ আঁচ করতে পারল ড্রাইভার রমেশ, কিন্তু ভীতু মুখখানা নামিয়ে নিয়েছে সেই কখন। এরপর গাড়ির উদ্দেশ্যে দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। জেসমিনকে এমনভাবে কথা বলতে কখনো দেখেনি রমেশ, কিন্তু আজ হঠাৎ আবার কি হলো? বাড়ির একমাত্র এই মানুষটি সবচেয়ে সহজ সরল আর নিশ্চুপ ছিল, কখনো মুখ খুলতে দেখিনি। সাহেবের অমানবিক নির্যাতন মুখ বুজে সহ্য করে গিয়েছে প্রতিনিয়ত। বাগানে থেকে ওপরে দোতলার কান্নার আওয়াজ শুনতে শুনতে পুরনো হয়ে গেছে। নিচ থেকে দোতলার কাঁচের জানালার অবয়বে স্পষ্ট দেখা না গেলেও শারীরিক নির্যাতনের পরিমাণ বোঝা যায়। তার সাথে ওই করুণ স্বরের চিৎকার নিত্যদিনের ঘটনা। নিচে দাঁড়িয়ে আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিল না রমেশের। কিন্তু আজকে এমন হঠাৎ পরিবর্তনের কারণ খুঁজতে চায়ও না রমেশ। আজ তাকে ম্যাডাম যেভাবে কথাগুলো শুনিয়েছেন, এমন তাচ্ছিল্যের স্বরে এবাড়ির কেউ কখনো বলেছে কিনা সেটারই প্রশ্নবোধক চিহ্ন মনের মাঝে এঁটে চলেছে সর্বক্ষণ। চাবি নিয়ে গাড়ি বের করতে চলে গেল রমেশ। আপা, কাজটা খুব শক্ত। বিষয়টা মনকে এখনো পর্যন্ত বোঝাতে পারছি না। আমরা পারবো তো? দেখ পারভিন, এই মুহূর্তে এসে এসব কথা বলিস না। নিচে ড্রাইভারকে গাড়ি বের করতে বলে এসেছি। তাছাড়া লাশ পচতে শুরু করেছে, কতক্ষণ পারফিউম দিয়ে লুকিয়ে রাখবি? কিন্তু আপা। আর কোনো কিন্তু নয়, যা বস্তার মুখটা বেঁধে ফেল। শুধু শুধু সময় নষ্ট করে নিজের বিপদ বাড়িয়ে কী লাভ? তুই বেঁধে ফেল, আমার প্রচণ্ড ভয় লাগছে। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না। এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবি না মানে? তুই যাবি না? এই মুহূর্তে আমার যাওয়া সম্ভব হবে না। দেখছিস না কখন কি হয়ে যায়। আপা, আমি পারবো তো? মেরেছিলে কেমনে? তখন তো কাউরে ডাকোস নাই। তুই তো জানোসই ইচ্ছে করে। পারভিনের কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দেয় জেসমিন। ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় একটু সামনেই রাখা একটা চটের বস্তার কাছে। এরপর পারভিন নাকের ওপর ওড়না চেপে দ্রুত দড়ি দিয়ে বেঁধে ফেলে বস্তার মুখখানা। ইতিমধ্যে নিচ থেকে কয়েকবার গাড়ির হর্নের শব্দ এসেছে। জেসমিন বলল ড্রাইভারকে একটু ওপরে ডাক দিতে, বস্তাটা নামিয়ে গাড়িতে নিয়ে রাখুক। পারভিন দোতলার বারান্দায় দাঁড়িয়ে গলা ছাড়ল। এই যে ভাই, একটু এদিকে আসেন তো। কি যেন বিড়বিড় করতে করতে রমেশ ওপরে উঠে এলো। জেসমিন ড্রাইভারের উদ্দেশ্যে বলল, বস্তাটা নিয়ে গাড়িতে রাখো। ম্যাডাম, এই বস্তায় কি আছে? প্রশ্ন করতে বারণ করেছিলাম। রমেশ অপরাধ স্বীকার করে বস্তাটা কাঁধে তুলে নিতে চেষ্টা করলো, কিন্তু গন্ধটা তার নাক জ্বালিয়ে দিয়ে পেট পৌঁছে যাচ্ছে। আবার একটা প্রশ্ন উঁকি দিয়ে উঠল, এত দুর্গন্ধ কেন? কিন্তু ম্যাডামের তিক্ত কথার ভয়ে চেপে গেল। পেছনে পেছনে পারভিন ও জেসমিন। নিচে নামার সময় একবার জেসমিনের শাশুড়ির রুমটা উঁকি দিয়ে দেখে নিল। না, কড়া ডোজের ওষুধ, ঘুম এত সহজে ভাঙা সম্ভব নয়। আমি ড্রাইভারকে সব বলে দিচ্ছি, তুই গাড়িতে গিয়ে বস। আর সাবধান, কাজটা যেন ভালোই ভালোই শেষ করে আসতে পারিস। আপা, আমার প্রচণ্ড ভয় করছে। আমি পারবো তো? পারতে তোকে হবেই। ভরসা রাখ, যা গাড়িতে গিয়ে বস। পারভিন গাড়িতে গিয়ে বসলো। এত বড় একটা কাজ একা একা বড্ড ভয় করছে তার। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো জেসমিন ও ড্রাইভার কথা বলছে। পারভিন নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। শেষ পর্যন্ত রুম্মানকে খুন করে ফেলা বিশ্বাসের অযোগ্য। এখন আবার খুনের চিহ্ন লোপাটের ব্যবস্থা করছে। আইনের জাল থেকে নিজেকে বাঁচাতে যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দুই বোন। কিন্তু পারভিনের এটা মাথায় আসছে না, স্বামীর মৃত্যুতে কোনো নারীর ভিতর কি শোকের ছায়া পড়ে না?
যেখানে রুম্মানের জন্য তার নিজেরই খুব খারাপ লাগছে। এই বলে নিজের মনকে সায় দিল যে জেসমিন বড় শক্ত মনের মানুষ। গাড়ি ছাড়তেই জেসমিন হাত উঁচু করে পারভিনকে বিদায় জানালো, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলল, সাবধানে। মনের ভিতর থেকে একটি পাথর নিঃসন্দেহে নেমে গেল। আবার ঠোঁটের কোণে সেই অদৃশ্য হাসিটা যেন ভুলিয়ে দিল সব কিছু। এতক্ষণে নিজেকে খুব হালকা হালকা মনে হচ্ছে, এতটাই হালকা লাগছে যেন হাওয়ায় ভেসে উঠছে। হঠাৎই তলপেটের ডান দিকটাতে একটা চিকন ব্যথার অনুভূতি। ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে। খুব দ্রুত উপরে উঠতে লাগলো জেসমিন। সমস্ত শরীর যেন মুচড়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে মনে হলো তার তলপেটের নিচে কে যেন হাজারো ছুরির আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করছে। পা দিয়ে কদম ফেলবার একটুও জোর নেই। কোনো মতে সিঁড়ি বেয়ে উঠে শাশুড়ির রুমে ঢুকে তাকে ডাকতে লাগলো জেসমিন। এদিকে গাড়ির ভিতরটা কেমন গন্ধে ছেয়ে গেছে। নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। পারভিনের ইতিমধ্যে দুবার বমি হয়েছে। ড্রাইভারও গাড়ি থামিয়ে কিছুক্ষণ পর পর বাইরে গিয়ে ওয়াক ওয়াক করছে। দুজনেরই মুখ জুড়ে বিরক্তির ছাপ। দুর্গন্ধ এড়াতে জানালার কাঁচ খুলে দিল রমেশ। পারভিন খোলা জানালা দিয়ে রাতের পৃথিবীটাকে দেখছে। সমস্ত ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। আশেপাশে নির্জন জায়গা জুড়ে শুধু শুনশান নীরবতা। মুহূর্তেই সব ভুলে গিয়ে চোখ দুটো নিশ্চুপ হয়ে গেল জানালার ফাঁক থেকে আসা ফুরফুরে বাতাসে। দুজন নার্স দ্রুত ঠেলে নিয়ে যাচ্ছে বেডটাকে। বেডের ওপর জেসমিন হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার দিচ্ছে অনবরত। চিৎকারের শব্দে মধ্যরাতে হসপিটালটাকে ঘুম থেকে জাগিয়ে দিল। বেডের পিছন পিছন টলতে টলতে এগিয়ে আসছিল জেসমিনের শাশুড়ি। এরপর তিনি এমার্জেন্সি রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। জেসমিনকে ভেতরে নিয়ে যাওয়া হলো। এদিকে ড্রাইভার গাড়িটাকে ব্রেক কষে থামালেন পুলিশ স্টেশনের সামনে। গাড়ি থামায় পারভিনের ঘুমের চোখ খুলল। তাকিয়েই সে চমকে ওঠে। লোহার হ্যান্ডকাফ দুটো তার চোখের সামনে ঝুলন্ত অবস্থায়। কিছুই বুঝতে না পেরে ড্রাইভারের দিকে তাকালে ড্রাইভার মুচকি হেসে বললেন, অপরাধী কখনো সম্পর্কে বোন হয় না। তোমার বোন আমাকে এখানেই নিয়ে আসতে বলেছিলেন, সাথে ডকুমেন্ট তো আছেই। পারভিনের চোখ নিমেষেই লাল হয়ে ওঠে। ভাবছে, আমি আরও একবার ঠকে গেলাম। এদিকে কাঙ্ক্ষিত কান্নার শব্দ শোনার অপেক্ষায় করছিল মূর্ছারত জেসমিন। কি পেয়েছে এই জীবনে? না পেয়েছে স্বামীর সুখ, না পেয়েছে পরিবারের সুখ। নির্মম নির্যাতন প্রতিনিয়ত সহ্য করে গেছে। ভালোবাসা নামক অদৃশ্য বিষয়টির জন্য মরিয়া হয়ে ছুটেছে দিন রাত স্বামীর পিছনে, কিন্তু ফলস্বরূপ বোনকে দিতে হয়েছে স্বামীর ভাগ। আর সেই দিনই প্রতিজ্ঞা করেছিল জেসমিন, স্বামী আর বোনকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না। তার বুকে যতটা তাপ অনুভূতি হয়েছে সে তা কড়াই গণ্ডায় বুঝিয়ে দেবে। কিন্তু মাঝখান থেকে রুম্মানি মরে গেল পারভিনের হাতে। এবার পারভিনের চালটাও চেলে দিয়েছে জেসমিন। উচ্চস্বরে কেঁদে উঠল সদ্যজাত কন্যা শিশুটি। কান্নার শব্দ কানে যেতেই পাশ ফিরে তাকাতে গিয়ে জেসমিন খেয়াল করল তার সমস্ত শরীর অদৃশ্য কোনো হাত জাপটে ধরে আছে। কোনোভাবেই নড়তে পারছে না, এমনকি চোখ মিলে তাকাতেও পারছে না। কেমন শীতল এক অনুভূতি। বন্ধ চোখের কোনো বেয়ে গড়িয়ে আসা জলস্রোত ধুয়ে দিল সকল কষ্ট, বেদনা, দুঃখকে। একজন নার্স বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ানো মহিলাটিকে বললেন, মেয়ে হয়েছে, তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত, মাকে বাঁচাতে পারলাম না। মহিলা বাচ্চাটিকে আলতো করে কোলে নিয়ে চোখ আটকে গেল ছোট্ট মুখখানায়। একদম বাবার মতন হয়েছে। এদিকে জেলখানার শিক ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটির কাছে রুম্মানের প্রতি ভালোবাসা ফিকে হয়ে গেছে। এই অনিশ্চিত জীবন থেকে বাইরে পৃথিবী দেখার সম্ভাবনা খুব কমই রয়েছে। মার্ডার কেসের আসামি। শেষ মুহূর্তে বোনের চালাকি রং মোটেও বোঝার উপায় ছিল না। জেলখানার শিকের ফাঁক দিয়ে মনটা স্পর্শ করে নিয়েছে অতীত স্মৃতি। মন চাইছে বড় বোন জেসমিনের পিঠ চাপড়ে বলতে, সত্যি তুই বড় শক্ত মনের মানুষ। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন।